মিম ধর এই কাগজটা ওই চায়ের দোকানের সামনে সাদা শার্ট পরা ছেলেটাকে দিয়ে আসবি। মিথিলা আপু কাগজটা আমার হাতে দিয়ে চলে গেল। মিথিলা আপু আমাদের বাড়ির তৃতীয় তলায় চাচা চাচিকে মানে তার বাবা মাকে নিয়ে থাকে। আপু আমার 2 বছরের বড় হলেও আমাদের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। আপু আর আমি রোজ বিকেলে ছাদে বসি। আর আমি জানি আপু একটা ভাইয়াকে দেখার জন্য এখানে আসে। আপু বলেছে, কিন্তু আমি কখনো ওই ভাইয়াটাকে দেখিনি। অনেকবার বলেছি আপুকে দেখাতে, আপু বলেছে সময় হলে দেখবি। আজ মনে হয় সময় হয়েছে। ওহো, আমি তো নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। আমি মিম। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়লে কি হবে, বুদ্ধিশুদ্ধি নাকি আমার অনেক কম? মা মনে করে। যদিও আমার মনে হয় না, বরং আমার নিজেকে যথেষ্ট বুদ্ধিমতী আর সাহসী মনে হয়। মিথিলা আপুরও তাই ধারণা। তার জন্যই তো আপু আজ আমাকে দিয়ে কাজটা করাচ্ছে। আমাদের বাড়ির সামনেই একটা চায়ের দোকান আছে, বিকেল হলেই এলাকার সব ছেলেরা এখানে এসে আড্ডা দিতে বসে। তবে আমার মনে হয় আড্ডা দেওয়ার পাশাপাশি আসলে অনেক প্রেম করতে আসে। চোখের প্রেম। যতবার আপুকে বলি এ কথাটা ততবার হাসতে হাসতে উত্তর দেয়, চোখের প্রেম তারা করে কিনা জানি না, তবে আমি করি। ফুরফুরে মেজাজে আপুর চিঠিটা নিয়ে দোকানের সামনে এসেছি। আপু বলেছে সাদা শার্ট পরা ভাইয়াকে দিতে, কিন্তু এখানে সাদা শার্ট পরা দুজন ভাইয়া দাঁড়ানো আছে। কাকে দিব বুঝতে না পেরে ছাদে থাকালাম, দেখি আপু ওখানে নেই। শেষে কি আর করা, অপু 10-20 থেকে 100 পর্যন্ত হিসাব করে পিছনে যে সাদা শার্ট পরা ভাইয়া ছিল তার সামনে গিয়ে চিঠিটা এগিয়ে দিলাম। উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি? এটা নিন। জানি না কি, তবে পড়লে বুঝতে পারবেন। চিঠিটা কোন ভাবে ওনার হাতে ধরিয়ে দিয়ে এক দৌড়ে বাসায় ফিরে গেলাম। পিছনে একবার ফিরে তাকিয়ে দেখি উনি ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। মিম তিলি। হ্যাঁ আপু। কিছু বলছে? হি 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 না, আপু শুধু তাকায় ছিল। হুম। তা কেমন লাগলো আমার পছন্দ? আপু জোস। ভাইয়াটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ আপু। আমি তো ক্রাশ খেয়েছি। এতই যখন পছন্দ, আমি সরে যাই তবে। হি হি হি। তুমিও না পারো? আমার তো দুলাভাই হবে। আপু লজ্জা পেয়ে চলে যায় রুম থেকে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি। আপু আজ আসেনি। উনাদের বাসায় মেহমান আসার কারণে উনাকে বাসার কাজ করতে হচ্ছে। হঠাৎ নিচে তাকিয়ে দেখি ওই ভাইয়াটা ছাদের দিকেই তাকিয়ে আছে। আমার চোখ পড়তেই হাতের ইশারায় নিচে নামতে বলল। কি করব বুঝতে না পেরে আপুর কাছে গেলাম। আপু অনেক ব্যস্ত, তাই কিছু না বলে নিচে ভাইয়াটার কাছে গেলাম। আমি কাছে যেতেই উনি আমার হাতে একটা কাগজ আর একটা গোলাপ ধরিয়ে দিয়ে চলে গেল। কি করব বুঝতে না পেরে আবার আপুর কাছে যাই, এখনো কাজ শেষ হয়নি আপুর। তাই আমি সোজা রুমে এসে বসে আছি। একবার ইচ্ছে হলো খুলে দেখি কি লিখেছে, কিন্তু উচিত হবে না ভেবে আর দেখিনি। কিছুক্ষণ পর মিথিলা আপু রুমে আসে। মিম কিরে, আজ তুই আমাকে এত খুঁজতেছিস কেন? কোনো খবর আছে কি? আমি মুচকি হেসে বললাম, না আপু, তোমাকে খুব মিস করছিলাম তাই খুঁজতেছি বারবার। ফাইজলামি করবি না, তোর হাসি দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। 1 মিনিট। ও কিছু বলেছে তাই না? হ্যাঁ আপু। ধরো এই চিঠি, আর ফুলটা দিয়ে গেল। আপু তড়িঘড়ি করে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। আমি আপুর দিকে তাকিয়ে আছি, আপুর গাল দুটো লাল হয়ে যাচ্ছে আর চোখে অনেক খুশি। চিঠি পড়া শেষ করে মিম। আমার আজ খুব খুশি লাগছে, জানিস সেও নাকি আমাকে পছন্দ করে। খুব ছোট হওয়াটা অনেক কষ্টের। আপুদের প্রেম চলতে লাগলো আর আমি পিয়নের কাজ করতে লাগলাম। তবে আপুদের এখন পর্যন্ত সরাসরি কথা হয়নি, শুধু চিঠি পর্যন্তই। আপুর কাছে শুনেছি চিঠি বলতে শুধু 2 লাইনের কবিতা লিখে পাঠায় ভাইয়া। খুব সুন্দর করে লিখেন উনি। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যাকে দেখার জন্য আপু রোজ একবার ছাদে যেতেন, তার চিঠি পাওয়ার পর থেকে আপু আর ছাদেই যান না। ভাইয়ার সামনে যেতে নাকি আপুর লজ্জা করে। এদিকে রোজ চিঠি আর সাথে নানা রকম চকলেট পাঠাতে থাকে ভাইয়া।
মাঝে মাঝে আবার 2-4টা ছোট ছোট গিফটও থাকে। একদিন কলেজ থেকে ফেরার পথে দেখি ভাইয়াটা দাঁড়িয়ে আছে। পাশ কাটিয়ে যেতেই উনি ডাকে, এই যে শোন। জি ভাইয়া বলুন। হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, বিকেলে এটা পরে ছাদে এসো। আমি, হ্যাঁ বলেই উনি চলে যায়। অনেকবার ডাকলেও তিনি আর সাড়া দেন না। বোকার মতো দাঁড়িয়ে থেকে ভাবছি উনি কি বলে গেল। নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। সময় নষ্ট না করে মিথিলা আপুর কাছে গেলাম। আপু কলেজ থেকে ফিরেনি তখনও। আপু আসলেই যাতে আমার বাসায় আসে চাচিকে কথাটা বলেই রুমে চলে আসি। আজ একরকম অস্থিরতা কাজ করছে। উনি কি আমাকেই ছাদে যেতে বলেছে নাকি আমি ভুল শুনেছি? কিন্তু ভুল শোনার কথা নয়। প্যাকেটে কি আছে জানার খুব আগ্রহ হচ্ছে, তাই সাহস করে প্যাকেটটা খুলে ফেলি। খুব অবাক হয়ে তাকিয়ে আছি গিফটগুলোর দিকে। নীল রঙের একটা শাড়ি, 2 ডজন নীল চুড়ি আর নীল টিপের একটা পাতা আছে, সাথে ছোট একটা চিরকুট। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন নীল রঙের 3 পিস পরা ছিলে তুমি। নীল রং তোমায় দারুণ মানায়, তাই ছোট এই গিফট তোমার জন্যে। আজ এটা পরে ছাদে এসো প্লিজ। নীল প্রেম। হায় হায়, ওই দিন তো আমি নীল 3 পিস পরছিলাম। ভাইয়াটা ভাবছে ওগুলো আমার চিঠি ছিল। উনি আপনা আমি ভেবেই চিঠি পাঠাচ্ছে। হয়ে বসে আছি। আপুর কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল। আপু ভাইয়াটাকে ভীষণ ভালোবাসে। অন্যদিকে আজ মনটা অন্যরকম লাগছে। বারবার ওনার চেহারা আর হাসিটা চোখে ভাসছে। ওনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। একটা ছোট্ট চিঠি আমার মনটাকে নাড়িয়ে দিচ্ছে বারবার। ধুর, এসব কি ভাবছি আমি? আপুর কথা ভেবে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। এখন বরং কান্না পাচ্ছে আমার। ঘুমিয়ে পড়েছি কখন মনে নেই। আপুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। কিরে ঘুম কুমারী, কিছুক্ষণ আগেই নাকি আমাকে খুঁজতে গেছিলি, এরই মধ্যে ঘুমিয়ে পড়লি? না আপু, টায়ার্ড ছিলাম তাই হয়তো চোখটা লেগে গিয়েছে। এদিকে তাকা তো, চোখ লাল কেন? কেঁদেছিস? কেউ কিছু বলেছে? আরে না দূর, টায়ার্ড থেকে এমন লাগছে। আচ্ছা আপু শুনো না, কিছু বলার ছিল। হ্যাঁ বল না। এত ঢং করার কি আছে? আপু আমাদের মনে হয় কোথায় ঝামেলা হয়েছে। কি ঝামেলা? ঠিক করে বল, কি সমস্যা? কথা না বাড়িয়ে আপুকে শাড়ির প্যাকেট আর চিরকুটটা দিলাম। আপু শাড়ি দেখে খুব খুশি হলো, কিন্তু চিঠিটা পড়তে পড়তে হঠাৎ চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই রে, এটারই ভয় পাচ্ছিলাম। কিভাবে সামলানো যায় বুঝতে পারছি না। কাঁদতে কাঁদতে, ওই দিন তুই তো নীল 3 পিস পরছিলি না? হ্যাঁ আপু। আচ্ছা ছেলেটা কি একবারও তোর নাম জিজ্ঞেস করছে? না তো আপু। কেন? আমারই ভুল হয়েছে রে, আমি চিঠিতে কোনো নাম লিখিনি, এমন কিছুই লিখিনি যাতে ওর মনে হবে চিঠি যে লিখে বা চিঠি যে দেয় দুজন আলাদা ব্যক্তি হবে। আপু প্লিজ কান্না করো না। আমি ভাইয়ার সাথে কথা বলবো, উনাকে বুঝাই দিব ভুলটা কোথায়। আশা করি উনি বুঝবে। না তার কোনো দরকার নেই। ভালো কথা, তোর ছেলেটাকে কেমন মনে হয়? ভালোই তো। তাহলে ঠিক আছে, এটাই হবে। কি হবে? আর এখন কি করবো তো? কি আর করবি, শাড়ি পরবি আর বিকেলে ছাদে যাবি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আপু, কি বলছো এসব? কেন, ভুল কি বলেছি? ওকে কি তোর অপছন্দ? আপু পছন্দ অপছন্দের ব্যাপার না, ওকে তুমি ভালোবাসো। কথা কম, ভালোবাসতাম এখন বাসি না। কথা না বাড়িয়ে তৈরি হয়ে নে। নিজেকে অনেক অপরাধী লাগছে। তবুও ভালো লাগা খারাপ লাগা দুরকম অনুভূতি নিয়ে তৈরি হয়ে আপুর সাথে ছাদে গিয়ে দাঁড়িয়েছি। নিচে তাকিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে, চোখ পড়তেই তার মুখে হাসি দেখে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছি। পাশ থেকে আপু বলছে, কিরে মিম, অন্য সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, অথচ আজ আসতে বলেও নিজে এখনো এলো না কেন? আপু তোমার মাথা কি আসলেই গেছে?
হকচকিয়ে আপু জিজ্ঞেস করে, কেন? আসবে কি, সে তো এসে দাঁড়িয়ে আছে নিচে। আপু আবার নিচে তাকিয়ে এদিক ওদিক দেখে বলে, কই মিম দেখছি না তো। এবার আমি অবাক হলাম, চোখে সামনের মানুষটা দেখছে না, এ কেমন কথা? আরে আপু, ওই যে নীল শার্ট পরা ছেলেটা দাঁড়িয়ে আছে। এবার আপু ভালোভাবে ভাইয়াটাকে দেখছে। কিছুক্ষণ পর আপু একবার ভাইয়াটার দিকে আরেকবার আমার দিকে তাকাচ্ছে, হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বিকট শব্দে হাসতে থাকে। মিমিকেই তুই চিঠি দিয়েছিলি? একটু ভয় পেয়ে উত্তর দিলাম, হ্যাঁ আপু। হি 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 হি। আরে আপু, হাসি থামাও। এখানে হাসার কি আছে? আমার মাথায় ঠাস করে এক চড় দিয়ে বলে, আরে গাধি, এসে ছেলে নয় যাকে আমি ভালোবাসি বা যাকে দেয়ার জন্য চিঠি লিখেছিলাম। নিচের এক পাশে আমাকে ইশারা করে দেখতে বলে, ওই যে কালো শার্ট পরা ছেলেটা হাঁটছে, ওই ছেলেটাকে আমি ভালোবাসি। ওকে দিতে বলেছিলাম চিঠি। ভালো করে খেয়াল করে দেখি, ওই দিন দুইজনের মাঝে ওই ভাইয়াটাও সাদা শার্ট পরা ছিল। আমি কনফিউশনে পড়ে ওনার চিঠি ভুলে অন্যজন মানে এই ছেলেটাকে দিয়ে দিয়েছি। হঠাৎ মনটাকে অনেক হালকা লাগছে। আমি আপুর কষ্টের কারণ হইনি। আপু এই ছেলেটাকে পছন্দ করে না। কিরে পাগলি, এত খুশি কেন? কিছু না আপু। আমার রাস্তা পরিষ্কার করতে তোকে পাঠিয়েছি, আর তুই কিনা নিজের রাস্তা তৈরি করে নিলি। ঘাত আপু। কি যে বলো না। যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দেখছি, এবার কিছু বলে আয়। কথা না বাড়িয়ে নিচে নেমে সোজা ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছি। তোমাকে নীল শাড়িতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। জি, আপনাকেও। হা হা হা। আমি কি নীল শাড়ি পরেছি? কি সুন্দর করে হাসেন উনি। না না, তা বলিনি। আপনাকেও নীল শার্টে খুব মানিয়েছে। আরে আর বলো না, নীল শাড়ির সাথে মানিয়ে নীল শার্টটা কিনতে আমার পাক্কা 18টা দোকান ঘুরতে হয়েছে। আচ্ছা, শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর। পছন্দ আছে আপনার? তা তো আছেই। নিজেকে দেখেই তোমার বোঝা উচিত। আচ্ছা, তুমি কি এই নীল প্রেমের গল্প হবে? জি। হঠাৎ এমন প্রশ্ন করাই অবাক হলাম। কি অদ্ভুত প্রশ্ন। তবে ভালো লেগেছে খুব। কিছু না বলে বাসায় ফিরে এলাম। রুমে বসে কিছুক্ষণ ভেবে ছোট একটা চিঠি লিখেছি। আগামীকাল বিকেল 4টায় ঝিলের পাশে আসবেন। তবে নীল শার্টটা পরে আসবেন। নীল প্রেমের গল্প। নিচে নেমে দেখি উনি এখনো দাঁড়িয়ে আছে, সোজা ওনার হাতে চিঠি দিয়ে চলে আসলাম। হঠাৎ করেই আমি বড় হয়ে গেছি মনে হচ্ছে। অনেক দায়িত্ব নিতে হবে। হিসেব করে চলতে হবে। নতুন অনেক স্বপ্ন চোখে ভর করছে। সাজানো গুছানো একটা সংসার চোখে ভাসছে। ছাদে বসে আকাশের তারা দেখছি আর রবীন্দ্রসঙ্গীত শুনছি। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই। তুমি তাই গো। সাথে নিজের মনে গান গাইছি। কিরে পাগলি, একেবারে উপন্যাসের প্রেমিকা হয়ে গেলি যে। তাও আবার বসে বসে রবীন্দ্রসঙ্গীত শুনছিস। ও আপু, তুমি দেখো না, আজ আকাশটা খুব সুন্দর। পরিবেশটাও বেশ ভালো। এই পরিবেশের সাথে গানটা একদম মানিয়ে গেছে, তাই শুনছি। তা তো মানাবেই, প্রেমে যে পড়েছিস। আপু, তুমিও না? দেখো না। হ্যাঁ রে, সত্যি তাই। বেশ ভালো লাগছে। আপু, সরি। কেন রে? আমি তোমার কাজ সাথে গন্ডগোল করে ফেলেছি? আরে ভুল, এটা কিছু না। আগে তুই গুছিয়ে নে, তারপর দুজন মিলে আবার ওই প্রজেক্টে নামবো। আপু আর আমি একসাথে থাকলে এরকম নাম ব্যবহার করি, যাতে সহজে কেউ না বুঝে। আচ্ছা, কাল কি ওর সাথে দেখা করবি? হ্যাঁ আপু। কিছু কথা না বললেই নয়। আচ্ছা। তবে বুঝে কাজ করিস। যাই রে। রাত হয়েছে আপু। যাও আপু। আমি আর কিছুক্ষণ বসবো, তারপর চলে যাব। বিকেল 4টা। নীল শাড়ি পরে ঝিলের পাশে বসে আছি। বেশি দেরি করে ফেললাম। হ্যাঁ, পাক্কা 4 মিনিট 34 সেকেন্ড লেট। হাসতে হাসতে উত্তর দিলাম, ওহো, অনেক দেরি করে ফেললাম।
কান ধরে উঠবোস করব। আরে না না, বসুন। কেমন আছেন? জি ভালো। আপনি? এতক্ষণ কেমন ছিলাম জানি না, তবে এখন বেশ ভালো আছি। আপনি কি সবার সাথেই এভাবে কথা বলেন? তা নয়। কেন জানি না, আপনার সামনেই আমার কবি কবি ভাব প্রকাশ পাচ্ছে। ও আচ্ছা, আপনি কবি নাকি? তা বলতে পারেন। হালকার উপর ঝাপসা চেষ্টা করি আর কি। আমার এক বন্ধু বলে কবিদের নাকি প্রতিনিয়ত প্রেমে পড়তে হয়, না হলে নাকি লেখালেখি করতে পারে না। অনেকটা ঠিক, তবে পুরোটা নয়। কবিদের প্রেমে পড়তে হয় এমনটা নয়, কিন্তু আসলে কবিরা বারবার প্রেমে পড়ে। ও আচ্ছা। কথা শুনে বুকে খচ করে লাগলো। ও তার মানে আমি নতুন না, যার প্রেমে পড়েছেন? এর আগে নিশ্চয় অনেকের প্রেমে পড়েছেন। না চাইতেও কণ্ঠে অভিমানীর সুরটা প্রকাশ পেয়ে গেল। হা হা হা, করছেন কি? আপনি তো কবিদের একদম ডুবিয়ে দিচ্ছেন। কবিরা প্রেমে পড়ে ঠিকই, তবে শুধু নারীদের না, সবকিছুর। কখনো প্রকৃতি, কখনো মানুষ, আর কখনো তার কাজ আর অথবা কোন অংশ বিশেষ। তবে কবি হওয়ার সবচেয়ে মজার বিষয় কোনটি জানেন? কোনটি? কবিরা একই জিনিসের প্রতি ভিন্ন ভিন্ন ভাবে প্রেমে পড়ে। যেমন যেমন আপনি, আমি। হ্যাঁ, এই যে আমি এতক্ষণ কথা বলছিলাম, আপনি অপলক চোখে আমার কথা শুনছিলেন। আমি আপনার ওই চোখের প্রেমে পড়েছি। চোখে খুব সুন্দর ভাবে কাজল দিয়েছেন, সেই কাজলের প্রেমে পড়েছি। নীল টিপটা আপনাকে দারুণ মানিয়েছে, সেই টিপের প্রেমে পড়েছি। বাতাসে আপনার চুলগুলো উড়ছে, সেই চুলের প্রেমে পড়েছি। বাতাসে উড়ন্ত চুল আপনার মুখে পড়ছে, আর আপনি তা বারবার হাত দিয়ে সরাচ্ছেন, আমি সে মুহূর্তের প্রেমে পড়েছি। লাজুক হাসি হেসে বললাম, বাস বাস থামুন। বুঝেছি। আপনার প্রেমে পড়ার লিস্ট শুনতে শুনতে বেলা শেষ হয়ে এলো। আমাকে যেতে হবে। আচ্ছা, এত কথা বললাম, তবে কেউ কারো নামটাই জানি না। থাক না, না মজা না। পথ চলতে চলতে কখনো জেনে নিব। আপনি না হয় নীল প্রেম, আর আমি নীল প্রেমের গল্প হয়ে থাকি। বাহ, আপনার মনেও তো বেশ কবি কবি একটা ভাব আছে। হ্যাঁ, এটাকে বলে সঙ্গের প্রভাব। হা হা হা, ভালো বলেছেন। আচ্ছা, আপনি গতকাল পর্যন্ত আমাকে তুমি করে বলেছেন, আজ হঠাৎ আপনি কেন বলছেন? ওই যে সঙ্গের প্রভাব। বলেই হাসতে লাগলো। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। হ্যাঁ, আমিও প্রেমে পড়েছি। এই মানুষটার হাসির প্রেমে। কি দেখছেন? না কিছু না। যেতে হবে আমায়। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমাদের যোগাযোগ কিভাবে হবে? ফোনে নিশ্চয় নয়। অবাক হয়ে গেলাম। আমিও মনে মনে চাচ্ছিলাম আমাদের যোগাযোগটা যাতে সাধারণের মতো না হয়। ঘন্টায় ঘন্টায় ফোনে কথা বলা, একটু অন্যরকম কিছু হোক। কিন্তু উনি কিভাবে বুঝলেন? লেখালেখির পাশাপাশি কি মানুষের মন পড়ারও ক্ষমতা আছে নাকি আপনার? না, তা নেই। তবে আপনার ক্ষেত্রে কেন জানি এরকমটা মনে হলো, তাই বলে ফেললাম। তো বলুন, কিভাবে হবে যোগাযোগ? ওই যে একটা গাছ দেখছেন, একদম ঝিলের পাশে। ওই মোটা গাছটা, সবচেয়ে বড় যেটা? হ্যাঁ, এখানকার সবচেয়ে পুরনো গাছ। বাবার কাছে শুনেছি প্রায় 80 বছর হলো গাছটার। তা বুঝলাম। তো এই গাছ দিয়ে কি আমাদের যোগাযোগ হবে? অনেকটা এরকমই। আপনি রোজ বিকেলে এখানে একটা চিঠি লিখে ঝুলিয়ে দিয়ে যাবেন। আমি আমার সুযোগ মতো এসে নিয়ে যাব। সচরাচর এখানে কেউ আসে না, তাই আপনার চিঠি কেউ দেখবে না। বুদ্ধি খারাপ না। তবে তাহলে দেখা কি করে হবে? আগে যেভাবে হতো। মুচকিয়ে একটা হাসি দিলাম। এবার আমি যাচ্ছি। বলেই পা বাড়ালাম। নীল প্রেমের গল্প। আমায় ডাকলেন? না, স্মরণ করলাম। জি, ভালো থাকবেন। আপনিও। প্রতিদিনের অভ্যাস মতো ছাদে বসে গান শুনছি, আর বিকেলের মুহূর্ত গুলো কল্পনা করছি, আর অজান্তেই হেসে উঠছি। আমি কখনো ভাবিনি এভাবে কারো জীবনে প্রেম আসতে পারে।
এসব ভাবনায় ডুবে আছি। মিম, তুই এখানে? তোর বাসায় কি হয়েছে রে? কই কিছু না তো আপু। কেন? তোদের বাসা থেকে মনে হয় কান্নার আওয়াজ পাচ্ছি। কথাটা শুনেই নিচে পাগলের মতো ছুটে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই নাইম ছোট ভাই বলে উঠে, আপু তুই কই ছিলি? মা তোকে পাগলের মতো খুঁজতেছে। কি হয়েছে রে? দেখ না আপু কেমন জানি করছে। দৌড়ে আব্বুর কাছে গেলাম। আব্বু বুক চেপে ধরে আছে আর ব্যথায় কুকড়ে উঠছে বারবার। মা কান্না করতে করতে অবস্থা কাহিল প্রায়। কি করব বুঝে উঠতে পারছি না। নাইম, তাড়াতাড়ি উপরে গিয়ে চাচা চাচিকে ডাক দে। মেডিকেলে বসে আছি। চাচা আব্বুর অবস্থা দেখে সাথে সাথেই মেডিকেলে নিয়ে আসে। ডাক্তাররা জানায় হার্ট অ্যাটাক করেছে, আইসিইউতে রাখা হয়েছে। আব্বুর অবস্থা নাকি ভালো না। আব্বু ঠিক হয়ে যাবে তো না? নাইম প্রশ্ন করে। আরে আব্বুর কিছু হবে না, আব্বু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু আব্বু আর ঠিক হয়নি। আমাদের কাঁদিয়ে সবার অপেক্ষা শেষ করে 4 দিন পর আব্বু মারা যায়। আব্বু মারা গেছে আজ 15 দিন হলো। এই 15 দিনে আম্মু একবারের জন্যেও কারো সাথে কথা বলেনি। আমি অনেকবার বলতে চেয়েও পারিনি। আম্মুর মুখের দিকে তাকাতে পারি না। ভাইটাও ছোট, ক্লাস 6-এ পড়ে। কি করব বুঝতে পারছি না। মিম, আম্মু তুমি এখানে? আসো ভিতরে। শরীর ঠিক আছে? মিম, আমি মনে হয় না আর বেশি দিন বাঁচবো, তাই যে কটা দিন বাঁচি তোমার আব্বুর পাশে থাকতে চাই। আম্মু এসব তুমি কি বলছো? শান্ত হও। শোন মিম, আমি আর শহরে যাব না। তোমার চাচাকে বলো শহরের বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করতে। কিন্তু মা, আমার আর নাইমের পড়াশোনা। তোমরা এখানেই পড়বে। তোমার চাচাকে দিয়ে সব ব্যবস্থা করানো হবে। ঠিক আছে মা, তবে বাড়িটা বিক্রির আগে একবার ঘুরে আসতে চাই। মা কিছু না বলে রুম থেকে নীরবে চলে যায়। মাকে দেখে আমার জীবন লাশ মনে হয়। শরীর তো আছে কিন্তু প্রাণ নেই। আব্বুও নেই, আম্মু থেকেও নেই। নীরবে কান্না করছি। কি করে আম্মুকে বোঝাবো শহরে কেউ আমার জন্য পথ চেয়ে বসে আছে। পাশাপাশি দুটো নতুন কবর। একটা আজ থেকে 17 দিন আগে দেয়া হয়েছিল, আর একটা মাত্র দেয়া হয়েছে। মাত্র দেয়া কবরটার পাশে দাঁড়িয়ে আছি। আমার মার কবর। মার সাথে কথা বলার 2 দিন পর মা মারা যায়। সবাই বলে বাবার শোক সইতে না পেরে মারা যায়। আব্বু আম্মু কি দোষ করেছিলাম, কেন আমাকে ছেড়ে চলে গেলে বলে চিৎকার করে কাঁদতে লাগলাম। মিম আমার দিকে তাকা। তাকিয়ে দেখি মিথিলা আপু। কখন আসলো আপু? মনে হয় মার খবর পেয়ে এসেছে। আপুকে জড়িয়ে ধরে খুব কান্না করতে ইচ্ছে করছে। মিম, তুই যদি বড় হয়ে এভাবে ভেঙে পড়িস তাহলে নাইমের কি হবে? ওর জন্যে হলেও তো তোকে ঠিক থাকতে হবে। চোখের পানি মুছে আপুর দিকে তাকাই। হ্যাঁ, আমাকে তো ঠিক থাকতেই হবে। নাইমের কি হবে? রাতে না খেয়েই শুয়ে পড়েছি। আপুরা বিকেলেই চলে গেছে। যাওয়ার আগে ছোট্ট করে জিজ্ঞেস করেছিল কিছু বলতে হবে তাকে। আমি ছোট্ট করে উত্তর দিয়েছিলাম না। শরীরটা কেমন যেন করছে। জ্বর জ্বর লাগছে, বমিও পাচ্ছে। জানালার দিকে তাকিয়ে আকাশ দেখছি। আমি আব্বু আম্মুকে দেখতে পাচ্ছি, কিন্তু ঝাপসা দেখাচ্ছে কেন? 5 দিন পর আজ আমার জ্ঞান ফিরেছে। নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। নাইমের কাছে শুনেছি ওই দিন রাতে বিছানায় আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। গায়ে খুব জ্বর ছিল। তারপর আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ 5 দিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। চাচা শহরের বাড়িটা বিক্রি করে এসেছে। শুনেছি মিথিলা আপুরা এখনো ওই বাড়িতেই থাকবে। নাইমকে এখানকার একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। মা, শরীর কেমন এখন? চাচা রুমে এসে জিজ্ঞেস করলো। চাচা, ভালো আছি। তুমি হয়তো নাইমের কাছে শুনেছো শহরের বাড়িটা বিক্রি করে দিয়েছি। জি চাচা, শুনেছি।
নাইমকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন সেটাও শুনেছি। টাকাগুলো ব্যাংকে জমা করে দিয়েছি। তোমার প্রয়োজন হলে উঠিয়ে নিতে পারবে। জি চাচা। চাচা, একটা কথা বলতে চাচ্ছিলাম। বল না মা, কি বলবি? আপনারা কি নাইমকে দেখে শুনে রাখতে পারবেন? কেন পারবো না, ও তো আমাদের ছেলে। কিন্তু কেন মা? চাচা, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি বড় চাচার ওখানে যেতে চাই। বড় ভাইয়া মানে দেশের বাহিরে। জি চাচা, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। চাচা হয়তো আমার অবস্থাটা বুঝে নিয়েছেন। আচ্ছা, আমি তোমার বড় চাচার সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। আমাদের গ্রামের বাড়িটা একতলা। ছাদ আছে, তবে ছাদের চেয়েও সুন্দর জায়গা হলো বাড়ির পুকুর ঘাটে। গ্রামে যতবার এসেছি, আব্বু আম্মু চাচা চাচি আর ভাই বোনদের নিয়ে এখানে বসতাম। এখানে বসে আম্মুর গান শুনতাম। আম্মু খুব সুন্দর করে গান গাইতো। প্রতিবার গান শেষে আব্বু একটা কথাই বলতো, মিলি, তোমার গান শুনেই তোমার প্রেমে পড়েছিলাম, না হয় আর তো কোন গুণ ছিল না তোমার। যদি আব্বু ভুল বলতেন, আমার আম্মু ছিল সর্বগুণ সম্পন্ন একজন মানুষ। অজান্তেই কেঁদে উঠি। আজ সব আছে, শুধু আব্বু আম্মু নেই। নীলপ্রেম, উনার কথা খুব মনে পড়ছে। উনি পাশে থাকলে হয়তো সাহস পেতাম। কিন্তু কেন জানি না, সবকিছু থেকে মন উঠে যাচ্ছে। একে একে সবাই হারিয়ে গেল জীবন থেকে, হয়তো উনিও একদিন চলে যাবে। উনার সামনে গিয়ে দাঁড়াবো, সেই ইচ্ছা শক্তিটুকুও বাকি নেই আর। ধীরে ধীরে হয়তো উনিও এক সময়ই নীলপ্রেমের গল্পটাকে ভুলে যাবে। এমন কেন হলো? জীবনে সুখের স্বপ্ন যখনই সাজিয়েছি, তখনই এক দমকা বাতাসে সব নষ্ট হয়ে গেল। দেখতে দেখতে আরো 10টা দিন কেটে গেল। কাল আমি চলে যাব এ শহর ছেড়ে, আব্বু আম্মুকে ছেড়ে। সাথে সাথেই নীলপ্রেম আর নীলপ্রেমের গল্পটাকে ছেড়ে। হয়তো অন্য কাউকে নিয়ে এই নীলপ্রেমের গল্প আবার লেখা হবে। ঝিলের পাশে গাছটার সামনে দাঁড়িয়ে আছি। অনেকগুলো চিঠি গাছে ঝুলছে, গুনে দেখি 31টা চিঠি। একদিনও তিনি আমার জন্য চিঠি না রেখে যাননি। কিভাবে পারে মানুষ এতটা ভালোবাসা? চিঠিগুলো খুলেও দেখিনি। সাহস পাচ্ছি না। শুধু নীরবে চোখের জল ফেলে একটা চিঠি লিখলাম। সখা, নীরবে নিভৃতে বাঁচিব তোমায় ভালো। থাকবে তুমি অন্তরেতে হয়ে আসার আলো। চোখের সামনে থাকি বা চোখের আড়াল, তোমায় নিয়ে সকল চিন্তা, সকল স্বপ্নজাল। ভালো থাকবেন। হয়তো দেখা হবে না আর। নতুন করে না হয় আবার নীলপ্রেমের গল্প লিখবেন। নীলপ্রেমের গল্প। দীর্ঘ 8 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। পড়ালেখার পাঠ চুকিয়ে এসেছি। নতুন ভাবে আবার শুরু করব। জানি সবকিছুই পাল্টে গেছে। শেষবারের কথা মনে পড়ছে, চুপি চুপি দেশ ছেড়েছিলাম। মিথিলা আপুকেও বলে যায়নি। গত 8 বছরে চাচা চাচি আর নাইম ছাড়া কারো সাথে যোগাযোগ করিনি। অনেক ইচ্ছে হয়েছে আপুর সাথে কথা বলতে, কিন্তু বলনি। এই মাঝে মিথিলা আপুর বিয়ে হয়েছে শুনেছি। স্বামীকে নিয়ে আপুদের বাসার পাশের ফ্ল্যাটেই থাকে। আর নীলপ্রেম, সে তো আমার সাথেই ছিল। প্রতিটি দিন নীলপ্রেমের উদ্দেশ্যে চিঠি লিখেছি, কিন্তু পাঠানো হয়নি। পাঠাবই বা কোথায়? না নাম জানি আর না ঠিকানা। তবে এতদিনে মনে হয় সেও তার নীলপ্রেমের গল্প নতুন ভাবে সৃষ্টি করেছে। হঠাৎ গাড়ি থেমে গেল, ভাবনার জগৎ কাটিয়ে গাড়ি থেকে নামলাম। বাড়িটা এখনো আগের মতোই আছে। নাইমের জিদের কারণে চাচা চাচিরা আবার বাড়িটা কিনে এখানেই শিফট হয়েছে। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, কেউ খুলছে না। চলে যাব ভাবছি, তখন দরজা খুললেন একজন অচেনা মহিলা। ভালো করে খেয়াল করি অচেনা কোথায়, এত আমার আপু। মিথিলা আপু। তবে পুরোদস্তুর একজন মহিলা মনে হচ্ছে। শাড়ি পরা, স্বাস্থ্যবতী, চুলে খোপা করা আর হাতে একটা খুন্তি। নিশ্চিত রান্নাঘরে ছিল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চিৎকার করে খুন্তি ফেলে দিয়ে আমাকে গভীর মমতায় বুকে জড়িয়ে ধরে।
মিম, আপু কেমন আছো? সজোরে একটা চর দিয়ে এত বছর পর জিজ্ঞেস করার ইচ্ছে হলো। ব্যথা পাইলাম তো। আদর করার জন্য দিননি আমি। ভেতরে আয়। বললে না তো কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। এত বছর পর আমাকে চিনলে কিভাবে? আমি তো অনেক পাল্টে গেছি। হ্যাঁ তা গেছিস। তাই জন্যে প্রথমে চিনতে পারিনি। তবে তোর চোখ আর সেই মুচকি হাসি আগের মতোই আছে। হা হা হা। বেশ বলেছ আপু। তো ভাইয়া কোথায়? আর তোমাদের বাবুটা? বাহরে, তুই তো সব খবর জানিস দেখছি। খবর নিয়েছি তো সব সময় তোমাদের। খবর নিয়েছিস অথচ খবর দিসনি। কতবার জিজ্ঞেস করেছি তোর চাচা চাচি আর নাইমের কাছে কেউ কিছু বলেনি। বাদ দাও না আপু। ভাইয়াকে ডাকো। দাঁড়া, আসছি। আপু উঠে গিয়ে রুমের দিকে এগলো। কিছুক্ষণ পর আপু বের হয়ে আসে, ওনার পিছনে পিছনে ভাইয়াটা। ওমাই কি ভাইয়া আপনি? আপু হাসতে হাসতে উত্তর দেয়। অবাক হয় না? তা তো হবেই। ভাইয়াকে কিভাবে পেলে? এবার উত্তরটা ভাইয়া দেয়, আমি বলছি মিম। তোমার আপু রোজ ছাদে গিয়ে বসতো আর তাকে দেখার জন্য আমি রোজ এসে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তার পাত্তা পাওয়া ভার। এরই মাঝে দেখি একদিন তুমি একটা ছেলেকে কোন কাগজ বা চিঠি দিচ্ছ এবং রোজ এরকম চলছিল। তারপর তো হঠাৎ আবার হারিয়ে গেলে। তোমার কাজটা দেখেই আমি কোন ভাবে সাহস তৈরি করে তোমার আপুকে একটা চিঠি পাঠাই। দেখি এর পর দিন সে নিজে আমার কাছে এসে একটা চর মেরে বলে এত দেরি হয় বলতে। হাসতে হাসতে বললাম, আপু তোমার চর কিন্তু সেই। তারপর ভাইয়া? তারপর আর কি, আর প্রপোজ করতে দেরি করলেও বিয়ে করতে দেরি করিনি। কিছুদিন পরেই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করে ফেলি। বাহ চমৎকার। তো আপু আর কিছু জানায়নি? হ্যাঁ, পরে তোমার আপু থেকে সব শুনেছি। কিভাবে তুমি তোমার আপুর রাস্তা বাদ দিয়ে নিজের রাস্তা তৈরি করেছো। ভাইয়া আপনিও? হা হা হা, মজা করছি। এবার আপু জিজ্ঞেস করে, হ্যাঁ রে মিম, তোর কবির কি খবর? জানি না আপু। হয়তো নতুন প্রেমের গল্প তৈরি করছে। তার তো নাম ধাম জানি না। জানলে হয়তো খোঁজ করতাম। সে কিন্তু তুই যাওয়ার প্রায় 2 বছর রোজ আসতো। একটা সময় কমতে কমতে এখন আর তাকে দেখিও না। বাদ দাও আপু। যা ছিল কপালে তাই হয়েছে। মনের সাথে এক প্রকার যুদ্ধ করে আবার ঝিলের পাশে এসে দাঁড়িয়েছি। গাছটা এখনো সে জায়গায় আছে। তবে গাছে কোন চিঠি ঝুলে নেই আর আগের মতো। আমি তো জানতাম থাকবে না, তবুও কেন এত কষ্ট পাচ্ছি। কোন কিছু না ভেবে ছোট একটা চিঠি লিখলাম। আমি বসে আছি স্টেশনের পুরনো সে বেঞ্চাতে, ট্রেনের অপেক্ষায়। তুমি এলে না হয় ট্রেন ধরবো। নির্প্রেমের গল্প। জানি এর কোনো উত্তর আসবে না। তাও মনের ছোট্ট আশা যদি আসে। পরদিন হাঁটতে হাঁটতে আবার আবার ঝিলের পাশে এলাম। আমার কাগজটা এখনো আগের জায়গায় ঝুলছে। কিন্তু না, এই কাগজটার রং ভিন্ন। উড়ে গিয়ে চিঠিটা নিলাম। জানা ছিল না অপেক্ষা এত দীর্ঘ হয়। মানুষ আমি, আমারও যে খুব কষ্ট হয়। এসে যদি থাকো তুমি আমার জীবনে। এবার হাত ধরবো তোমার খুব যত্না। পালিয়ে যদি যেতে চাও আবার, নিও সাথে আমায়। একান্তে কাটাবো জীবন, দুজন দুজনায়। আগামীকাল বিকেল 4টায় এখানে থাকবেন। সেই নীল শাড়ি পরে আসবেন প্লিজ। আর হ্যাঁ, সাথে চোখে কাজল আর কপালে নীল টিপ দিবেন। নির্প্রেম। এবার আর হারিয়ে যেতে দিব না। দুজন মিলেই নির্প্রেমের গল্প লিখব। মুখে হাসি আর চোখে জল নিয়ে আগামী দিনের প্রতীক্ষায় আছি। 8 বছর পর আবার সেই নীল শাড়ি চুড়ি আর টিপ পরেছি। যত্ন করে রেখে দিয়েছিলাম কোন একদিনের জন্যে। আজ সেদিন। ঝিলের পাশে এসে দেখি নীল শার্ট পরা একজন মাঝবয়সী লোক বসে আছেন। হাতে র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা।
এতগুলো বছরে অনেকটা পরিবর্তন হয়ে গেছেন উনি। বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে, যেন অনেক বোঝা টানতে টানতে ক্লান্ত। চোখে চশমা পড়েছেন, একমনে গাছটার দিকে তাকিয়ে আছেন। কি দেরি করে ফেললাম। পিছু ফিরে অপলক চোখে তাকিয়ে আছেন উনি। চোখে জল চিকচিক করছে। তবে সেই পুরনো মিষ্ট হাসি দিয়ে বললেন, হ্যাঁ 4 মিনিট 34 সেকেন্ড দেরি হলো। হাসিটা সেই আগের মতোই আছে। তাহলে কি আমাকে কান ধরে উঠবোস করতে হবে? আরে না না। হঠাৎ দুজনেই হাসতে লাগলাম। 8 বছর আগের স্মৃতি ভেসে উঠল। এভাবেই শুরুটা হয়েছিল। এত বছর পর আবার শুরু হবে নতুন আরেকটা নির্প্রেমের গল্প। সমাপ্ত।